আমি সারোয়ার কামাল, বর্তমানে কোরিয়াতে আছি 4 বছরের কাছাকাছি। আসলে ইপিএস নিয়ে প্রথম থেকেই সরাসরি জড়িত না থাকলেও বাংলাদেশে যখন ছিলাম ইউনিভার্সিটিতে পড়ি, কোরিয়ান ভাষা শেখার সুযোগে ইপিএস এর অনেক ভাইদের সাথে মেশার সুযোগ হয়েছে প্রথম থেকে। তো সমস্যাগুলো শুরু থেকে মোটামুটি জানি। আমি মোটামুটি আসলে প্রেজেন্টেশনটা শুরুর দিকে হওয়ার কথা ছিল, আমি যতটুকু জানি, কিন্তু বক্তব্য সবগুলো শোনার পরে দেখলাম মোটামুটি আমি যা এখানে লিখে আনছি সবগুলো চলে আসছে মোটামুটি। তো সমস্যাগুলো আসলে আমরা সবাই জানি, কিন্তু এর সমাধানটাই হচ্ছে মূল ব্যাপার আমি মনে করি ব্যক্তিগতভাবে। তো আজকে আমাদের মাননীয় রাষ্ট্রদূত মহোদয় আছেন, আমাদের প্রথম সচিব সাহেব আছেন, বিসিকে নেতৃবৃন্দ আছেন, এবং আমরা যারা সমাধান করব আমাদের ইপিএস এর ভাইয়ের আছেন। আশা করি আজকে আমরা একটা নতুন কিছু নিয়ে যাব। আসলে এই ধরনের প্রোগ্রাম অনেক দিন ধরে আমরা চাচ্ছিলাম। বিসিকে অনেক প্রোগ্রাম অর্গানাইজ করছে এবং অনেকে বলতেছেন যে উপস্থিতি কম। আসলে নাচ গান ছাড়া এই কোরিয়াতে অন্তত আমি খুব ভালো উপস্থিতি কখনো দেখি নাই। আরেকটা বড় ব্যাপার হচ্ছে, যাদেরকে আমরা বলি যে খারাপ, মানে যারা এই অনিয়মগুলো করতেছে তাদেরও বেশিরভাগ মানুষ কিন্তু এখানে আসে না। যারা মেনে চলে, যারা ভালো কিছু করতে চায় তারা এখানে আসে। এখন আমাদেরকে যেটা করতে হবে, হয়তো আমরা আশেপাশে গিয়ে আমাদের যারা পার্শ্ববর্তী লোক আছে যারা খারাপ কাজ করতেছে তাদেরকে যে কোনোভাবে বিরত রাখতে হবে। তা আমি ইপিএস এর সমস্যার চেয়ে কিছু স্ট্যাটিস্টিক্স দিব আর কি, কিছু পরিসংখ্যান দিয়ে শেষ করব। আমি প্রথমেই বাংলাদেশ কোরিয়া সম্পর্ক থেকে শুরু করে একদম খুব সংক্ষিপ্ত আকারে মোটামুটি এই 5-6টা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে বাংলাদেশ কোরিয়া সম্পর্কের বিষয়ে যাব। আসলে কোরিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কটা ঐতিহাসিক। স্বাধীনতার পরে আপনার 1 বছর পরে, 1 বছর না 6 মাস পরে মোটামুটি আমাদেরকে দক্ষিণ কোরিয়া স্বীকৃতি দেয়। এরপর 1993 সালের 13ই ডিসেম্বর প্রথম কূটনৈতিক সম্পর্ক সৃষ্টি হয়। এরপর যদি আমরা দক্ষিণ কোরিয়া, এটা আসলে রিলেটেড না, তারপরে ওভারলুক করার জন্য আমি জাস্ট একটা তথ্য নিয়ে এসেছি। আসলে বাংলাদেশের যদি ইনভেস্টর পার্টনার হিসেবে কোরিয়াকে ধরা হয়, কোরিয়া হচ্ছে বাংলাদেশের 6 নম্বর বিনিয়োগ পার্টনার। আর যদি বাণিজ্যের ক্ষেত্রে ধরা হয় তাহলে বাংলাদেশ হচ্ছে কোরিয়ার 56তম পার্টনার। এটা হচ্ছে গতকালকের স্ট্যাটিস্টিক্স পর্যন্ত। এই তথ্যটা দেখলে দেখবেন যে কোরিয়া থেকে আমরা কিন্তু বাংলাদেশে প্রচুর আমদানি করে থাকি, সেই হিসেবে কোরিয়ায় রপ্তানি হয় না। তো এক্ষেত্রে একটা ভালো খবর হলো, আপনার 77 সাল থেকে শুরু করে এই পর্যন্ত বাংলাদেশের ঘাটতি কিন্তু কমতেছে, বাড়তেছে না কখনোই। এবং সর্বশেষ দেখবেন লাস্ট 3-4 বছর ধরে আপনার ঘাটতি কমতে কমতে এই বছর এখন পর্যন্ত, এটা আগস্ট পর্যন্ত তথ্য, $412 মিলিয়ন আসছে ঘাটতিটা এবং কমতেছে। এখানে আপনারা 4টা ছবি উপর 2টা ছবি দেখবেন যে 1974 সালে কূটনৈতিক সম্পর্কের পরে প্রথম কোরিয়া বাংলাদেশের দূতাবাস স্থাপন করে এবং 87 সালে সিউলে বাংলাদেশের দূতাবাস স্থাপন হয়। আর এখানে আমি কয়েকটি ঐতিহাসিক ছবি নিয়েছি। আসলে ছবি ঘাটতে ঘাটতে দেখলাম যে কোরিয়ান যে ওয়েবসাইট আছে সেখানে বাংলাদেশের যত রাষ্ট্রদূত মহোদয়গণ আসছেন কোরিয়াতে এবং যেসব মন্ত্রী মহোদয় আসছেন সবার ছবি থেকে ওখানে আছে। ওখান থেকে আমি কয়েকটি জাস্ট দিলাম যে 1985 সালে তৎকালীন রাষ্ট্রপতি এসএম এরশাদ এটা হচ্ছে জামশিদ স্টেডিয়াম আর কি পরিদর্শন করেছিলেন। এরপর 1995 সালে, এরপর 2010 সালে আমাদের 2জন প্রধানমন্ত্রী আসছেন। এরপর আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেব তৎকালীন প্রেসিডেন্টের সাথে একটা প্রোগ্রাম করেছিলেন। এরপর আমাদের সর্বশেষ আমাদের রাষ্ট্রদূত মহোদয় প্রেসিডেন্টের সাথে যে সর্বশেষ পরিচয়পত্র পেশ করেছিলেন সেই ছবিটা আমি এখানে দিয়েছি। আসলে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এই ছবিগুলো গুরুত্বপূর্ণ মনে করে আমি জাস্ট একটু দেখালাম আর কি। এরপরে আসি, আসলে বাংলাদেশে কতজন কোরিয়ান আছে। এটা হচ্ছে 2015 মে পর্যন্ত তথ্য, যেটা উপরেরটা, আর লাস্টে যেটা দিছে এটা হচ্ছে সেপ্টেম্বর পর্যন্ত। তো
তো বাংলাদেশে কোরিয়ান প্রবাসী আছে 1000 মতো, 1091 জন। তবে টাইপটা একটু ভিন্ন। বাংলাদেশে যারা কোরিয়ান আছে ওনারা হলেন প্রায় 100টার উপরে গার্মেন্টস ফ্যাক্টরি আছে, 90টা রেজিস্টার্ড কোরিয়ান গার্মেন্টস আছে, আর বাকি যারা অন্যান্য ব্যবসা করেন তারাই মূলত ওখানে বসবাস করেন। আর বাংলাদেশে আমরা এখানে যারা আছি এখানে বেশিরভাগই হচ্ছে প্রায় 80 থেকে 90% ইপিএস কর্মী, আর হয়তো বা বাকি 20% হচ্ছেন অন্য যারা চাকরি করে বা পড়াশোনা করে বা ব্যবসা করেন তারা। তো এক্ষেত্রে দেখা যায় আসলে একেবারে কম না, বাংলাদেশে কোরিয়ানদের অবস্থান কিংবা কোরিয়াতে বাংলাদেশের অবস্থান একেবারে কম না। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আমি যাব কোরিয়াতে আমাদের বাংলাদেশি প্রবাসীদের কি অবস্থা। আপনি একদম বাম পাশের যে আমি স্লাইডটা দিয়েছি সেখানে দেখবেন 1974 সালে 73 সাল পর্যন্ত কোরিয়ান ইমিগ্রেশনের কোনো ডাটা নেই যে কোন দেশ থেকে কতজন আসছে, ওই ডাটাটা ওরা আপলোড করে নেই। 74 সাল থেকে শুরু করছে। 74 সালে দেখা যায় 21 জন বাংলাদেশি কোরিয়াতে আসছে, অবস্থান করছে, এটা নাই যে কোরিয়াতে 21 জন বাংলাদেশি আসছিল। আর 1980 সালে এই সংখ্যাটা ছিল 299 জন। আর 1990 সালে এটা বেড়ে গিয়ে হয় 1060, কিন্তু 1060 জন ওনারা কিন্তু কাজের পারমিশন ছিল না। কিন্তু 1995 সালে যেটা দেখছেন 2700 জন, একদম কাটা 2700 জন ছিল। এটা ছিল আপনারা জানেন যে 1993-94 যে ইন্ডাস্ট্রিয়াল পারমিট শুরু হয় ওটার কারণে অনেক বাংলাদেশি কোরিয়াতে আসার সুযোগ পান। এরপর 2000 সালে আর 5 বছর পরে এই সংখ্যাটা প্রায় 6000-এ। আর 2002 সালে যখন ওয়ার্ল্ড কাপ হয় কোরিয়াতে সে সময় অনেক বাংলাদেশি কোরিয়াতে আসে, এই সংখ্যাটা বেড়ে হয় প্রায় 9000। আর 2007 সালে ইপিএস শুরু হওয়ার পর থেকে এই সংখ্যাটা আরেকটু বাড়ছে, কিন্তু ইপিএস শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোটামুটি প্রতি বছরই আমরা যেটা দেখছি যে 12,000, 13,000, 14,000, 15,000 এই সংখ্যায় আছে, খুব বেশি কমে না আর কি। আর এই তথ্যটা পুরোটাই হচ্ছে ইমিগ্রেশন থেকে নেয়া। আমরা অনেকে বলে থাকি যে হাজার হাজার লাখ লাখ বাংলাদেশে এখানে আসছিল, এই ধরনের তথ্য। এটা আসলে কতটুকু সত্য এটা আমি জানি না, আমি এটা ক্রস চেক করে দেখেছি। আর অবৈধ যারা ছিল আর কি ওই হিসাবটা আসলে এখানে নাই, এটা হচ্ছে বৈধ হিসাব। আর উপরে যেটা দেখবেন এটা হচ্ছে গত মাস পর্যন্ত আমাদের যে বৈধ লোক আছে প্রায় 10,000 সামথিং, 14,000-এর মধ্যে। এই হিসাবে 300-র উপরে বাংলাদেশি আছে। এইদের অবস্থান প্রথম হচ্ছে পুচন প্রায় 1000, হোয়াসনে 1000, কিম্পু, আনসান, ইয়াংজু, শিহং এভাবে আসছে আর কি। এটা হচ্ছে বৈধদের তালিকা, অবৈধ না। আর এরপরে আসতেছে আমরা ইপিএস। এতক্ষণ আসলাম প্রবাসীদের নিয়ে, এবার ইপিএস নিয়ে একটু বলবো। তো ইপিএস এর আগে যেটা ছিল 1993 সালে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, এটা আসলে ইপিএসটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর নেক্সট পর্যায়ে, মানে আধুনিক ধাপ বলতে গেলে। তো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ অনেক সমস্যা ছিল। 1 বছর ট্রেনিং করার পর 2 বছর চাকরি করার সুযোগ ছিল তখন। তো ওই সময় যারা আসলে 3 বছর কাজ করছে বেশিরভাগই 86% লোক ফেরত যায় নাই বিভিন্ন দেশ থেকে, ভিয়েতনাম, বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে। যে কারণে 1904 সালে প্রথম ইপিএস শুরু হয়, আর বাংলাদেশ অন্তর্ভুক্ত হয় 2007 সালে, এটা আমাদের সবারই জানা। তো 2007 সালে চুক্তি হওয়ার পরে 2008 সাল থেকে বাংলাদেশের আসা শুরু হয়। তো প্রথম দিকে অনেক বাংলাদেশি নেওয়ার একটা সুযোগ ছিল, আমরা সবাই পত্রপত্রিকা দেখেছি অনেক বাংলাদেশি নিবে, কিন্তু আসলে সে হারে নেওয়া হয়নি। এই পর্যন্ত এটা হচ্ছে আগস্ট পর্যন্ত আমাদের 12,970 জন বাংলাদেশি কোরিয়াতে ইপিএস ভিসায় এসেছেন। আর পরের যে ছবিটা দেখছেন এটা কিছুদিন আগে আমরা একটা পত্রিকা রিপোর্টও করেছি। এখানে দেখবেন আসলে চীন বাদ দিলে চীনের কাছ থেকে এখন আসলে ইপিএস বিষয়ে লোক আসে না, সরকার বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা যদি ভিয়েতনাম দেখি কিংবা শ্রীলঙ্কা এবং নেপাল দেখি, সেই হিসেবে আমাদের সংখ্যাটা খুবই কম। আপনারা একটু খেয়াল করে দেখবেন 2010 সালে বাংলাদেশ থেকে লোক আসে 7,586 জন 10 সাল পর্যন্ত। সেই সময় নেপাল ছিল বাংলাদেশের চেয়ে প্রায় 300 জন কম। আর 2015-এর আগস্টে গিয়ে বাংলাদেশের সংখ্যা 9,600 ইপিএস এর, আর নেপালের সংখ্যা হচ্ছে 23,000-এর উপরে। এই সংখ্যাটা আসলে অনেক বেশি গ্যাপ। আর আমরা যারা হালাল খাবার নিয়ে এতক্ষণ অনেক বললাম, একটা জিনিস খেয়াল করে দেখবেন, ইন্দোনেশিয়াটা যদি দেখেন 2010 সালে ছিল 24,000, আর আজকে হয়েছে 33,750, এবং কখনো কম নাই।
এবং বেড়েছে প্রায় 9,000। এবং ইন্দোনেশিয়ানরাও মুসলিম এবং তারা আমাদের চেয়ে কিন্তু কম ধর্ম মানে না। তো হালাল খাবারটা আসলে একটা অজুহাত বলে আমার মনে হয়। এরপরে যাব আমরা যে একটু আগে যে বললাম হালাল খাবারের কথা, তা আমার যেটা মনে হয়েছে যে এর আগে আমাদের সিনিয়র ভাইরা বা অনেকেই বলে গেছেন যেসব সমস্যার কথা, তা আমি বিস্তারিত যাচ্ছি না, একটুকু বলছি যে খাবারের প্রবলেম যেটা হয়, একটা হচ্ছে মালিকদের পক্ষ থেকে প্রবলেম, একটা হচ্ছে আমাদের পক্ষ থেকে প্রবলেম। এখন মালিকরা কি ফেস করে, একটা কোম্পানিতে যখন 20 জন কর্মচারী থাকে, এর মধ্যে 5 জন ভিয়েতনামি, 5 জন অন্য দেশি, 5 জন বাংলাদেশি। এখন 5 জন বাংলাদেশি যদি দাবি করে যে আমাকে অন্য খাবার দিতে হবে, তাহলে তাদের জন্য এটা টাফ। এটা আপনাকে বুঝতে হবে, আমাকে বুঝতে হবে। আর আমাদের পক্ষ থেকে যেটা হয় হালাল খাবারের প্রবলেম, আমি যদি ব্যক্তিগতভাবে আমার কথা বলি, আমিও প্রায় 3 বছর উপরে একটা কোম্পানিতে চাকরি করি। প্রতি সপ্তাহে একটা না একটা ডিনার পার্টি থাকেই। তো ওখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ করা যায় আর কি, খাবারের মাংসের খাবারের দোকানে যায়। তা আমি কিন্তু কখনোই হারাম খাইনি বা কোনো মাংস খাইনি, আমার কোনো প্রবলেমও হয়নি। এটা কারণটা হচ্ছে শুরু থেকে আপনাকে কনসেপ্টটা দিয়ে দিতে হবে যে আমাদের এই ধর্মীয় কারণে আমরা এটা খাই না। তার মানে আমি তাদের সাথে যাবো না এটাও না, তাদের সাথে যাব। এবং ওরা আমার কারণে অনেক সময় দেখা যায় হালাল খাবারের দোকান খুঁজে যায়। তো এটা হচ্ছে আপনাকে রেসপেক্ট করতে হবে, আপনাকে কনভিন্স করতে হবে। এখন আপনি যদি কনভিন্স করতে না পারেন, ওনারা কনভিন্স হবে না। আর কাজের ক্ষেত্রে যদি আপনি একটু ভালো অবস্থান দেখান, ভালো কিছু করেন, তাহলে আপনার যে সব সমস্যা আছে ওনারা একটু মেনে নিবে। এখন আমার যদি কাজের সমস্যা থাকে, এই সমস্যা সেই সমস্যা, 10টা সমস্যা থাকলে, তাহলে এই সমস্যাগুলো আসলে ওনারা সমাধান করতে চাইবে না। আরেকটা যেটা সমস্যা আমার কাছে বিশাল সমস্যা মনে হয়েছে, একটু আগে এক ভাই বলে গেছেন, এটা হচ্ছে ভাষাগত সমস্যা। আমি পিএসআর ভাইদেরকে সবসময় দেখছি যে ওনারা বানমাল বলে, বানমাল তো বুঝেন সবাই, ওই যেটা আমরা বলি তুই তুকারি। এবং আমি আশ্চর্য হয়ে যাই যে এক জায়গায় আমি ইপিএস এর একটা কারখানাতে গেছি, আমার কিছু ছোট ভাই ছিল। তো আমার সামনেই ওনার ম্যানেজারকে বলতেছে যে বাপ মুখস্থ, মানে আমরা যেটা বলি বন্ধুদেরকে। তো এটা আসলে কি মালিক কিংবা যারা উপরের পর্যায়ে লোক আছে, ওনারা যখন জিজ্ঞেস করে কোনো কিছু বলে, ঠিক ওই কথাটা শিখেই হুবহু বলে। এটা আসলে আমি দোষ দিচ্ছি না, কিন্তু আসলে আমাদের এইসব ব্যাপারে অনেক সতর্কতা থাকা উচিত। এক্ষেত্রে ভিয়েতনামিরা বা অন্যরা কিন্তু অনেক এগিয়ে। তো দেখা যায় কি ওরা প্রথম দিকে খুব রাগ হয় যে এরা এভাবে কথা বলে কেন, পর বুঝে নেয় যে না এরা বিদেশি। কিন্তু এই জিনিসটা যদি আমরা একটু মডিফাই করে, একটু সুন্দর করে শিখে, একটা আগ্রহ নিয়ে শিখে, কোরিয়ান ভাষাকে একটু ভালোভাবে জেনে, তাদের সাথে ভালোভাবে কথা বলি, কাজের ফাঁকে ফাঁকে যদি একটা কথা বলি, তাদের সাথে কিন্তু আমাদের একটা রিলেশন হয়ে যায়। তখন কিন্তু ওনারা চাইবে আমাকে ইউজ করার জন্য, যে একটা লোক লাগতেছে আপনি একটু দেখেন, অনেক কাজ দেয় আর কি এই জিনিসটা। তো ভাষাগত সমস্যাটা একটু সবার খেয়াল রাখা উচিত বলে মনে করি। এরপর আরেকটা সমস্যা, এটা আসলে অনেক দেশে, যেমন কোরিয়াতে আত্মহত্যার সংখ্যা অনেক বেশি, বাংলাদেশে সেই পরিমাণ নাই। বাংলাদেশ কিন্তু অনেক সুখী দেশ, আমাদের ডিমান্ড খুব কম, এটা সবাই জানে। কিন্তু তারপরেও ইদানিং যেটা দেখি, এটা আসলে আলোচনায় আসা উচিত বলে আমার হঠাৎ করে মনে হচ্ছে এটা আসা উচিত। আমাদের পারিবারিক সমস্যা ভুগি আমরা অনেকেই, যে বিদেশে আসছি 3-4 বছর, এর মধ্যে ফ্যামিলিতে অনেক প্রবলেম হয়ে যায়। প্রথম প্রবলেম হয় টাকা নিয়ে, আমি টাকা পাঠাচ্ছি একজনকে, সে দেখা যাচ্ছে টাকাটা অন্যভাবে খরচ করছে, শেষ পর্যন্ত 4 বছর পরে গিয়ে আমার কিছুই নেই। আরেকটা হচ্ছে যে ফ্যামিলিগত সমস্যা। তো এইসব আসলে যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার কাছের যে মানুষ তার সাথে শেয়ার করা উচিত। আমার বাবা মার সাথে সমস্যা, আমার ওয়াইফের সাথে সমস্যা, আমার ছোট ভাইয়ের সাথে সমস্যা, এইসব যদি কনসালটেশন না করেন, তাহলে আপনি বিষণ্ণতায় ভুগবেন, আপনার কাজে মন বসবে না। কাজে না মন বসলে ওই অল্টারনেটিভ আরেকটা আছে, খারাপ কিছু হবে। আপনি হয়তো খারাপ কিছু খাচ্ছেন, এমনও হইতে পারে যে টাকার প্রেশারের কারণে আপনি, যেটা আমরা সবাই বলছি যে চাকরি চেঞ্জ করতেছি, এই কারণে যদি আপনাদের ব্যক্তিগত কোনো কিছু থাকে, আশেপাশে অনেক বড় ভাই আছে বা বন্ধু আছে, আলাপ করেন। আমরা যাতে আলাপ করে আমাদের সমস্যাগুলো সমাধান করি। আরেকটা হচ্ছে কঠোর পরিশ্রম। ইপিএস এর একটা পজিটিভ সাইড হচ্ছে অন্যান্য দেশের তুলনায়, সৌদি আরব বা অন্যান্য দেশে যারা আমরা প্রবাসী আছি, আর কোরিয়ার কনসেপ্টটা টোটালি ডিফারেন্ট। এখানে সবাই অনেকেই, বেশিরভাগই গ্র্যাজুয়েশন করা। তো যে কারণে দেখা যায় আমিও যেমন কাজ করি নাই, ওনারাও কাজ করে নাই, এখানে এসে দেখতেছি অনেক হার্ডওয়ার্ক। এই হার্ডওয়ার্কটা আসলে আপনাকে প্রথম থেকে মাইন্ড সেট করে রাখতে হবে
তো আমার পরিচিত একজন জগন্নাথ থেকে মাস্টার্স করা, প্রথম দিকে কোরিয়াতে এসে আপনার 5 কি 6 মাস পরেও আমার সাথে প্রথম দেখার পর থেকে চেহারা অবস্থা খুবই খারাপ। সে বলতেছে ভাই মনে হয় চলে যাব। আমি বললাম যে আরেকটু ধৈর্য ধরে কষ্ট করেন, আরেক 6 মাস দেখেন। তো যেটা আমি যদি ওনার অবস্থানে হই সেম। আসলে এখানে কোরিয়া এমন একটা দেশ, এখানে কষ্ট ছাড়া কোনো কাজ নাই। আপনার প্রতিটা টাকা ওরা আদায় করে ছাড়বে, এবং আপনাকে এটা বুঝতে হবে। আরও একটা জিনিস, আপনি যদি মালিক হইতেন, আমি যদি মালিক হই, আমার 10 জন কর্মচারীকে বেতন দিয়ে, প্রশিক্ষণ দিয়ে বা আপনার সুযোগ সুবিধা দিয়ে আমি আসলে কতটুকু লাভ করতেছি, আপনি একবার মালিকের জায়গায় চিন্তা করবেন, তাহলে আসলে অনেক বিষয় সমাধান হয়ে যায়। তো এইসব চিন্তা করে ওই কষ্টটুকু আর কি একটু মনে মনে হইলেও লাঘব করার চেষ্টা করা উচিত। এবং আশেপাশে যদি আমাদের নতুন বাইরে আসে, আমাদেরকে একটু মেন্টাল সাপোর্ট দেওয়া উচিত বলে আমি মনে করি। এরপর আমাদের যে এখন বড় ইস্যু, আমরা যে কাজ পরিবর্তন করি, একটা বিষয় কিন্তু হয়, আমরা যখন গত 2-3 বছর আগে এরকম সামাজিক অনেক প্রোগ্রামগুলো শুরু হয়, এমবেসির তৎপরতা, কমিউনিটি তৎপরতা, বা এরকম যারা সিনিয়র বাইরে বিভিন্ন এলাকা আছেন, ওনারা কিন্তু এইসব কথা সবসময় বলে মুখে। এবং প্রথম দিকে সবাই কিন্তু কাজ চেঞ্জ করতো একদম 3 মাস 4 মাস পর পর। এখন কিন্তু সেই প্রবণতা নাই, আসলে আগের চেয়ে অনেক কমছে। এটি কিন্তু সবার প্রচারণার ফসল। আমি মনে করি আরো যদি আমরা প্রচারণা চালাই, কাজের যে পরিবর্তনটা সবাইকে যদি বুঝায়, এটা আসলে খুব বড় সমস্যা আশা করি পরবর্তীতে আর হবে না। আর ইলিগাল যেটা, আপনার গত মাসের একটা রিপোর্ট ছিল কোরিয়াতে, আপনার ইপিএস এর যখন 11 বছর পূর্তি হয়, তখন একটা ডেটা ওরা দিয়েছে যে ইপিএস আসার আগে ফরেনারদের যে সংখ্যাটা 90-তে ছিল, 86% ফরেনার ছিল ইলিগাল। এখন সেই সংখ্যাটা 20-এর নিচে। এবং এই কারণে ওরা ইপিএসকে খুব অ্যাপ্রিসিয়েট করে। এবং বাংলাদেশের সংখ্যাও কিন্তু সেম, বাংলাদেশের সংখ্যা কিন্তু আগের চেয়ে অনেক কমছে রেশিও। তো আমরা যদি সচেতন হই, আমরা যদি আমাদের পাশের ব্যক্তি যে ইলিগাল হতে চাচ্ছে তাকে যদি নিরুৎসাহিত করি, আসলে এটা হয় না। আর রিফিউজির কথা আমরা সবাই জানি। তো আমার এই মাস পর্যন্ত আমি একটা স্ট্যাটিস্টিক নিয়ে আসছি, আমাদের G1 ভিসায় এখন বাংলাদেশে আছে 386 জন গত সেপ্টেম্বর পর্যন্ত, আর নেপাল আছে 402 জন, অথচ ইন্দোনেশিয়ার আছে মাত্র 27 জন। আমি অবাক হয়েছি যে ইন্দোনেশিয়ার 33,000 মানুষ ইপিএস এর, আর রিফিউজি ভিসায় আছে মাত্র 27 জন, আর আমরা সেই জায়গায় প্রায় 400 জন। আর নেপালে 23,000, সেই তুলনায় কিন্তু আমাদের সমান। তো মানে এই ডেটাটার একটাই কারণ যে আমাদের প্রবণতাটা অনেক বাড়তেছে। এবং ওরা বলতেছে গত লাস্ট মান্থে ওরা রিফিউজি অ্যাকসেপ্ট করার পার্সেন্টেজটা 11%। তার মানে অ্যাপ্লিকেশন কতজন করছে দেখেন, যদি 100 জন 1100 অ্যাপ্লিকেশন করে, তাহলে হয়তো 100 জন অ্যাকসেপ্ট করতেছে, তার মানে কয়েক হাজার অ্যাপ্লাই করছে। এই জন্য আমাদের আসলে এটা ভাবমূর্তির ব্যাপার, এটা পরবর্তীতে যারা আসবে তাদের জন্য একটা কষ্টে ফেলে দেওয়া। এই জন্য আমরা চেষ্টা করব যাতে আমাদের আশেপাশে যারা আছে সবাইকে G1 বিষয়ে নিরুৎসাহিত করার জন্য। আর আরেকটা কথা অলরেডি আমাদের কয়েকজন ভাই বলছেন যে এলাকা ভিত্তিক আমাদের কিছু সিনিয়র ভাই আছেন যারা এই কাজে উৎসাহিত করেন টাকার জন্য। তো এগুলো আসলে আমরা বলতে চাই না। কেন বলতে চাই না? আমরা এখানে সবাই সাময়িকভাবে কয়েকদিনের জন্য আসছি, তো এই ফেসা দেখে যাবে, এরা কোরিয়াতে প্রতিষ্ঠিত, এরা অনেকে পাসপোর্টধারী। এভাবে বললে হবে না। আসলে আজকে আপনাকে আমাকে কয়েকজন যদি বলি আমরা যে এই কাজটা ভালো না, বলতে হবে। তো বললে একদিন দেখা যাবে আমরা হয়তো ওনারা যারা খারাপ কাজ করেন খারাপ কাজ থেকে আসতে বাধ্য হবে। আশা করি আমরা G1 ভিসায় অ্যাপ্লাই করব না এবং আমাদের পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে নিরুৎসাহিত করব। আর আমাদের পরবর্তীতে বাংলাদেশে আরো বেশি বেশি আনার উপায় কি? আসলে এই উপায়টা খুঁজতে গিয়ে আমি অনেকের সাথে কথা বলছি, অনেক ইপিএস ভাইয়ের সাথে কোনো উপায় আছে কিনা। আসলে আমি নিজেও কোনো উপায় খুঁজে পাই নাই। তো একটু পরে আমাদের প্যানেল আলোচনা হবে, আশা করি আপনারা প্রশ্ন করবেন, আপনাদের মধ্য থেকে আমরা আশা করি উত্তর পাবো। তো সরকার বলছে বা আমাদের দূতাবাস বা আমরা যেটা রিপোর্ট পাই যে আমাদের কোটা আমরা নিজেরা পূরণ করতে পারি না। তো এখানে মানে কোটা পূরণ বা আরো বেশি বাংলাদেশে আনার একটা উপায় আমি পেয়েছি শুধু, সেটা হচ্ছে আমরা যদি নিজেরাই ভালো হই। আপনাদের যে স্লোগান ছিল সেই স্লোগান হচ্ছে নিজেরাই যদি ভালো হই, আসলে অনেক সংখ্যাটা বাড়বে।
আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। আপনার এক বাংলাদেশি ভাই আমাকে একদিন ফোন করে বলতেছে, ভাই আমার তো চাকরি, আমাদের কোম্পানি আর কি চাকরি শেষ, ওই কনস্ট্রাকশন কোম্পানি ছিল, ওদের কাজ ক্লোজ হয়ে যাচ্ছে, তার অন্য জায়গায় যেতে হবে। এক জায়গায় কাজ পাইছি, কিন্তু ওই ভাই আমাকে নিবে না। কেন নিবে না? আমি একজনের সাথে কথা বলছি, পরে বলতেছে না এখানে কাজ খালি নেই, কিন্তু আমি জানি কাজ খালি আছে। তো আসলে এটা খুবই দুঃখজনক যে আমরা আসলে আমি একটা জায়গায় ভালো কাজ করি, আমি আরেকজন ভাইকে অ্যাকসেপ্ট করি না। এখন বাংলাদেশ থেকে যদি আরেকজন ভাই আসে এখানে, হয়তো আমি এক রুমে 2 জন থাকি, আরেকজন আসলে 3 জন থাকতে হবে, এই বই অনেকে কাজ দিতে চায় না। মানে এই ধরনের কিছু প্রবলেম আছে। এখন যদি আমরা মনে করি যে আমার কোম্পানিতে আমরা এখন 3 জন বাংলাদেশি আছি, আরো 3 জন আনবো, আমি একজন, ও একজন, উনি একজন, তাহলে কিন্তু 6 জন হয়ে যায়, 10,000টা 20,000 হয়ে যায়। এটা কিন্তু খুব কঠিন না, সবাই পারবো না, কিন্তু যেখানে সুযোগ আছে, যে আমরা যদি একজন আরেকজনকে যদি ডেকে নিয়ে আসতে পারি, বা একজন যদি আরেকজনকে যদি টেনে আনতে পারি, এই সংখ্যাটা বাড়বে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যেখানেই কাজ করি না কেন, যদি আমরা লিডারের ভূমিকা পালন করতে পারি, আপনারা আমার কারখানায় ধরেন 20 জন আছে, আমি কোরিয়ান ভাষা ভালো জানি, আমি ভালো ম্যানেজ করতে পারি, তখন কিন্তু আলটিমেটলি আমার মালিক বা ম্যানেজার আমাকে কিন্তু যে কোনো কাজের জন্য ডাকবে। এখন আমাকে যদি ডাকে যে আমার একজন লোক দরকার, তখন কিন্তু আপনি আলটিমেটলি বলতে পারবেন যে না, একজন বাংলাদেশি আছে, বা আপনি একজন বাংলাদেশি আনেন, তাহলে কাজের জন্য ভালো হয়। এই জন্য আসলে নিজেদের লিডারশিপটা গ্রো করা উচিত। আমি অনেক বাংলাদেশি ভাইকে চিনি যারা কারখানায় দেখা যাচ্ছে যে 5 জন বাংলাদেশি আছে বা 20 জন ফরেনার আছে, কিন্তু উনি লিড দিচ্ছেন, ম্যানেজার পর্যায়ে চলে আসছেন। তো এই সুযোগগুলো তখন ক্রিয়েট হয়। এই জন্য নিজেদের স্কিলগুলো বাড়ানো, কাজের স্কিল, ভাষাগত স্কিল, ব্যবহারের স্কিল, সম্পর্কের স্কিল, এগুলো যদি আমাদের বেড়ে যায়, ভালো হয়, তাহলে আর কি আমরা অনেক আরো বাংলাদেশি নিয়ে আসতে পারবো। তো এই ছাড়া আর কি আর কোনো সমাধান আমার কাছে আসলে ছিল না। পরবর্তী আলোচনা হয়তো আমরা কিছু পাবো। আর আরেকটা ব্যাপার, ইপিএস এর ভাইরা যখন প্রথমে আসে, গত লাস্ট 2 বছর 3 বছর যেটা দেখা গেছে, 2 বছর 3 বছর ওয়েট করে তারপর কোরিয়াতে আসছেন। তখন এক ভাইয়ের সাথে আমার আর কি মানে উনি খুব মেইল করতেছিল যে ভাই আমাদের জন্য কিছু লিখেন, আমরা এখানে ভিসা না পেয়ে পড়ে আছি 2-3 বছর যাবত এসে। তাই বললাম যে আসলে উনি বলতেছে যারা এই যে কাজ করে অবৈধ থেকে যাচ্ছে, তাদের জন্য আমাদের বিষয় হচ্ছে না, ওনাদের একটা বিশাল অভিযোগ এটা। আমি বললাম যে আপনি এসে কয় বছর থাকবেন? আমাকে মাত্র 2 বছর সুযোগ দেন। এখন যদি আপনি বাংলাদেশে যারা আছে ইপিএস এর ওয়েট করতেছে, তাদেরকে যদি বলেন যে তোমাকে 2 বছর সুযোগ দেওয়া হবে কোরিয়াতে, সবাই কিন্তু হাত তুলবে, একজনও হাত না তুলে থাকবে না, তারপরে আমাকে কোরিয়া আসতে দেন। কিন্তু আমরা যখন কোরিয়াতে আসি, আসার পরে যখন 4 বছর 9 মাস পার হয়ে যায়, 10 মাস পার হয়ে যায়, তখন আমাদের কিন্তু আরো কিছু দরকার। তো কিছুদিন আগে এক ভাই আমাকে ফোন দিচ্ছে, ভাই একটু জীবনে হেল্প করার জন্য। তাই বললাম যে কেন? তো বলে যে আমি তো আসলে কিছুই করতে পারি নাই। কেন? ছোট ভাই বোন পড়াশোনা করতেছে, এখন টাকা কিছু পাঠাইছি। কিন্তু কত টাকা পাঠাইছেন? কয় 25-30 লাখ পাঠাইছি, বাকিগুলো খরচ হয়ে গেছে। তো তাইলে আর কত দরকার আপনার? না, কয় মোটামুটি যদি আর 2 বছর থাকতে পারি আর কি কিছু টাকা পয়সা নিয়ে বাংলাদেশে ব্যবসা করবো। তাই বললাম যে আপনি যদি কোরিয়াতে না আসতেন কি করতেন? একটা চাকরি করতাম বা কিছু একটা করতাম, তখন কি 20-25 লাখ টাকা পাইতেন? তো যাই হোক, পরে বলতেছে যে ভাই কোনো হেল্প করা যাবে কিনা। আমি বলছি জীবনের জন্য কোনো হেল্প নেই, আপনি আপনার টাইম শেষ, আপনি আবার ট্রাই করুন গিয়ে পরীক্ষা দেওয়ার জন্য। তা আসলে আমাদের লোকটা মানুষের, প্রত্যেক মানুষের, আপনারও আছে, আমার আছে, সবার আছে, কিন্তু যাতে আমরা দেশকে বিক্রি করে না দিই, আমার কারণে যাতে আরেকজন ভাই এই সুযোগ থেকে বঞ্চিত না হয়। এই জন্য 2 বছর না, 4 বছর 10 মাস টার্গেট করে কাজ করে যাতে আমরা দেশে ফেরত যাই। আর আরেকটা ব্যাপার যে আমাদের এই যে ইলিগাল টাকা বা জীবন খারাপ, এটার অন্যতম কারণ হচ্ছে পরিকল্পনার অভাব। তো পরিকল্পনার অভাব বলতে, আমরা যখন আসি তখন আসলে আমাদের খুব একটা, বেশিরভাগ মানুষের কোনো প্ল্যান থাকে না, আমি কত টাকা ইনকাম করব বা ইনকাম করলে এই টাকাটা কোন কাজে ব্যয় করব। যেখানে হচ্ছে আমাদের কোনো পরিকল্পনা নাই। 3 বছর 4 বছর পরে দেখা যায় আমাদের হাতে কোনো টাকা নেই, আমি নিজেও অসহায়, কি করবো, ইলিগাল হয়ে যায়। ফ্যামিলি থেকে চাপ, ওখান থেকে চাপ, বিয়ের চাপ, বা অনেক চাপ থাকে, যে কারণে অনেকে এই পথ বেছে নেয়। আমরা যদি মোটিভেশন করতে পারি যে শুরু থেকেই একটা কনসেপ্ট যদি দিতে পারি যে
আমরা 4 বছর 10 মাসই থাকবো, এরপরে কিন্তু আবার যে আসবো ওইটা হচ্ছে প্লাস, ওটা যদি সুযোগ হয় এটা পরের ব্যাপার। 4 বছর 10 মাস পর আমি ফেরত যাবো, দেশে গিয়ে কিছু করব, একটা অ্যামাউন্ট আমার কাছে থাকবে এবং এই অ্যামাউন্ট দিয়ে আমি 4-5টা কাজ করব। হয়তো প্রথম চুজ থাকবে এই কাজটা, এটা না হলে এটা, এটা না হলে এটা, এটা না হলে এটা। এই ধরনের একটা মোটিভেশন যদি আমরা করতে পারি, তো এটার জন্য আসলে ছিল এটার জন্য এটা আমি আমার যেটা মনে হয়েছে, অলরেডি আমাদের অনেকেই বলে গেছেন, এলাকা ভিত্তিক একটা মোটিভেশন প্রোগ্রাম, যেটা আমরা অলরেডি সবাই মোটামুটি এই কথাটা সবাই বলে গেছেন যে এলাকা ভিত্তিক, যেখানে ধরেন পুচ্ছনে 900 লোক আছে, আমরা একটু দেখছি, সবাইকে নিয়ে যদি বসা যায়, সবাইকে যদি মোটিভেট করা যায় যে আপনি দেশের জন্য কিছু করেন, এখন থেকে ভাবেন দেশে গিয়ে কী করবেন, এ ধরনের মোটিভেশনাল প্রোগ্রাম করলে আমার মনে হয় অবধির সংখ্যা কমবে, জীবন বিষয়ও কমবে, কাজের প্রতিও আমাদের আগ্রহটা বাড়বে। আর হচ্ছে ইপিএসে যখন একজন লোক কোরিয়াতে আসে তখন একটা ওয়ার্কশপ করে, সেই ওয়ার্কশপে আমাদের এমবেসি এখন যাচ্ছেন, একদিন যান, তো যদি এটাকে একদিন যদি এভাবে কাজে লাগানো যায়, একদিন হোক বা 5-6 ঘন্টা হোক, একটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে কোরিয়া সম্পর্কে ধারণা তো ওখান থেকে পাই, এই 4 বছরে আমরা কত ইনকাম করতে পারি, এটাকে কি কাজে লাগাতে পারি, প্লাস বাংলাদেশে প্রবাসীরা গিয়ে কোন কোন সেক্টরে বিনিয়োগ করতে পারে, একদম একটা ছোট দোকান থেকে শুরু করে সবকিছু আর কি। এই ধরনের একটা মোটিভেশনাল প্রোগ্রাম যদি করা যায় শুরু থেকেই, আর যদি 6 মাস অন্তর অন্তর 1 বছর পর পর যদি আমরা যদি এটা চালু রাখতে পারি, তাহলে আমার কাছে মনে হয় হয়তো এখন না পেলেও 2 বছর পর 3 বছর পর আমরা একটা ফলাফল পেতে শুরু করব। আর যদি কনসালটেন্সি করা যায় 1 to 1, কার কি প্রবলেম হচ্ছে, এটা অবশ্য অঘোষিতভাবে এলাকা ভিত্তিক আমাদের যারা সিনিয়র বাইরে আছে তারা সবাই করেন। আর আরেকটা হচ্ছে কূটনৈতিক তৎপরতা, অলরেডি ছোটন ভাই বলছেন যে বিভিন্ন জুমিন সেন্টারে গিয়ে বা ইমিগ্রেশন সেন্টারে গিয়ে আমাদের আসলদু মহোদয় বা এমবেসির পক্ষ থেকে যদি কেউ গিয়ে এটা করেন, আমার কাছে এটা খুব মনে হয়েছে যদি আমরা এরকম যারা কোরিয়ান মালিক আছে তাদেরকে কোনোভাবে পৌঁছাতে পারি, একটা কমিউনিটির পক্ষ হতে পারে, একটা ডিনার পার্টি হতে পারে, একটা বাংলাদেশি যেখানেই আছে থাকুন না কেন ওনাদেরকে নিয়ে আমরা ডিনার পার্টি দিলাম, হয়তো যারা বাংলাদেশি ব্যবসায়ী আছে তারা ডোনেশন করতে পারে, তো ওনারাও একটু হইলো, সম্মানিত হইলো। এই ধরনের তৎপরতা চালানো যায় কিনা। আর যদি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বলা যায়, আসলে এটার ইফেক্টটা খুব বেশি হয় না। অনেক সময় দেখা যায় যে কোরিয়ান গভর্নমেন্ট যেটা চিন্তা করছে এটা অর্থনৈতিক ব্যাপার থাকে, বিভিন্ন ধরনের ব্যাপার থাকে, এই কোটার ওরা বাইরে যেতে চায় না, হয়তো 10,000 থেকে 11,000 হতে পারে, কিন্তু যখন ফিল্ড থেকে ডিমান্ডটা আসবে তখন এটা ফোর্সটা বেশি হয়। তো আসলে আমি কিছু স্ট্যাটিস্টিক দেওয়ার চেষ্টা করছি, আসলে সমাধান তো আমাদের হাতে আছে, যদি আমরা নিজেরা ভালো হই, ভালো কিছু করতে চাই বা ভালো কিছু করতে পারি, তাহলে পরবর্তী আরও অনেক বাংলাদেশি আসবে। হয়তো আজকে 10,000, হয়তো 5 বছর পরে দেখবো আমরা এখানে 20 থেকে 30,000 বাংলাদেশি, একদিন হয়তো 50,000 বাংলাদেশি, এবং এই 20-40-50,000 বাংলাদেশি কোরিয়ার মতো একদিন ব্যাক করে আমরা হয়তো আমরা ইন্ডাস্ট্রি গড়ে তুলবো। আজকে 1960-65 দিকে কোরিয়ান মেয়েরা আপনার জার্মানিতে গিয়ে প্রায় 8 থেকে 9,000 শুধু নার্স হিসেবে গিয়েছিল জার্মানিতে, বিভিন্ন কারখানায় কাজ করছে, আজকে তারা ফেরত আসছে। আপনার সৌদি আরব বা মিডল ইস্টে আমেরিকানদের আন্ডারে আমেরিকান ইঞ্জিনিয়ারদের অধীনে কাজ করছে, আজকে তারা ফেরত আসছে, এসে কিন্তু তারা নিজেরা ইন্ডাস্ট্রি করছে। তা আমরা হয়তো বা একদিন বাংলাদেশে ফেরত গিয়ে আমরা বড় বড় ইন্ডাস্ট্রি করে তুলবো, একদিন হয়তো বা আমাদের দেশেও বিদেশ থেকে লোক আনতে পারবো আমরা, সে আশা আমাদের আছে। তা আমরা যদি নিজেরা সবাই একজন যদি সবাই ভালো হয়ে যায়, সবাই ভালো হয়ে যাব, তা আশা করি শুধু আমি না, আমার পার্শ্ববর্তী লোকজন সবাইকে আমরা মোটিভেটিভ কাজকর্ম চালিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করবো খারাপ কাজ না করে ভালো কিছু করার জন্য, এবং বাংলাদেশের সুনাম যাতে উত্তরোত্তর বৃদ্ধি পায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুরার কামাল সাহেবকে, ওনার অনেক সুন্দর তথ্য উপাত্ত দিয়ে একটি প্রেজেন্টেশন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। এ পর্যায়ে ইপিএস থেকে অন্য ভিসায় পরিবর্তন কিভাবে করা যায় সেই ব্যাপারে তথ্য উপাত্ত দিয়ে একটি প্রেজেন্টেশন নিয়ে আসেন আমাদের বন্ধুবর ইপিএস এর আসাদুজ্জামান আসাদকে তার প্রেজেন্টেশনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।
আমি নিজেও একজন ইপিএস কর্মী। আমি ইপিএস থেকে অন্যান্য বিষয়ে যে পরিবর্তনগুলো সম্পর্কে নিয়ে বলবো, সবগুলো ইমিগ্রেশন এবং বিভিন্ন উপাত্ত থেকে তথ্য সংগ্রহ করা। আমি নিজেও চেঞ্জ করিনি, যেহেতু ইমিগ্রেশন থেকে উপাত্তগুলো সংগ্রহ করে আপনাদের জন্য একটা কিভাবে চেঞ্জ করবেন সেগুলোর বিষয়ে কথা বলবো আর কি। E9 ভিসা হচ্ছে নন প্রফেশনাল ওয়ার্কিং ভিসা। এখানে একটা নির্দিষ্ট সময় 4 বছর 10 মাস আর কি, এই নির্দিষ্ট সময় করার পরে দেশে ফেরত যেতে পারবেন, আপনি আবার আসতে পারবেন কমিটি দরকার অথবা স্পেশাল সেফটি দিয়ে। আপনার বয়স 39-এর নিচে পর্যন্ত যতক্ষণ পর্যন্ত থাকবেন, 38 বছর 11 মাস। এই ভুল ধারণাটা অনেকে, একজন বলছে 39 বছরের 40 বছরের নিচে, যেটা আসলে এটা 39 বছরের নিচে 38 বছর 11 মাস পর্যন্ত। এর মধ্যে যদি আপনি বয়স থেকে থাকে তাহলে আপনি বারবার কোরিয়াতে আসতে পারবেন ইপিএস এর মাধ্যমে। কোরিয়াতে স্টে করার পরেও আপনি এখানে দুইটা ভিসায় পরিবর্তন করতে পারবেন। একটা হচ্ছে E7 ভিসা, একটা হচ্ছে F2 ভিসা। F2 এর অনেকগুলো ক্যাটাগরি। F2 হচ্ছে রেসিডেন্স ভিসা। F2 এর ক্যাটাগরি হচ্ছে এই ক্যাটাগরি E9 থেকে যারা চেঞ্জ করবে তাদের হচ্ছে সেটাকে বলা হয় সংযোগ সেংশন খিনিং ওয়েউইং, অর্থাৎ স্কিল মাইগ্রেন্ট F2 ভিসা। F26 ভিসা, সেখানে অনেকের একটা ধারণা আছে F2 ভিসায় পরিবর্তন করতে হলে একটা পয়েন্ট সিস্টেম লাগে। আসলে E9 থেকে F2 ভিসায় চেঞ্জ করতে হলে ইপিএস এ যারা আসে তাদের আসলে পয়েন্টটা ম্যাচিং করে না আর কি। 120-এর মধ্যে 80 পয়েন্ট, যেটা আর কি বিস্তারিত বলবো সামনে গিয়ে, সে 80 পয়েন্টটা ম্যাচ করে না, কিন্তু এখানে লাগে না আর কি E9 থেকে যারা চেঞ্জ করতে যায় F2 ভিসায়। তো প্রথমে আমি E9 থেকে E7 ভিসায় কিভাবে পরিবর্তন করবেন সেই সম্পর্কে বিস্তারিত বলবো, এবং কি কি ডকুমেন্ট লাগবে, কোথায় কিভাবে করতে হবে সবগুলো বিস্তারিত বলবো। E9 থেকে E7 ভিসা পরিবর্তনের যে আগ্রহী সংখ্যা দিন দিন বাড়ছে। এটা কোথায় দেখলে বোঝা যায়, এখন বিভিন্ন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোচিং সেন্টার যেগুলো আছে আর কি, বিভিন্ন ইউনিভার্সিটি এবং বিভিন্ন শেল্টারের মাধ্যমে যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজগুলো শেখায়, সেখানে দেখলে বোঝা যায় বর্তমানে বাংলাদেশের উপস্থিত সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। তাদের কাছে জিজ্ঞেস করলে কেন ভাষা শিখছেন, তাদের সবাই চিন্তা ভাবনা E7 করবো। সবাই এই E9 বিষয়ে যারা এখানে বর্তমানে আছেন তারা কাউকে আসলে আমন্ত্রণ জানাতে পারে না ফ্যামিলি বিষয়, অর্থাৎ ফ্যামিলির জন্য স্ত্রী সন্তান অথবা বাবা মা কাউকে আমন্ত্রণ জানাতে পারে না। কিন্তু E7 যেটা প্রফেশনাল বিষয় হওয়ার কারণে বাবা মাকে আপনারা আমন্ত্রণ জানাতেও পারবেন এবং স্ত্রী 3 মাসের জন্য আমন্ত্রণ জানাতে পারবেন এবং স্ত্রী সন্তানকে সঙ্গে রাখতে পারবেন আর কি। বিস্তারিত সুবিধাগুলো বলছি। 1, স্ত্রী বাচ্চাকে সঙ্গে রাখতে পারবেন। 2, বাবা মাকে ভ্রমণের জন্য আমন্ত্রণ জানাতে পারবেন। যতদিন ইচ্ছা কাজ করতে পারবেন। 2 বছর মেয়াদ, 2 বছর পর পর আপনি রিনিউ করতে পারবেন। পরবর্তীতে 1 বছর পরে আপনি রেসিডেন্স ভিসা F2 তে পরিবর্তন করতে পারবেন। 3 বছর পরে পার্মানেন্ট রেসিডেন্স ভিসা যেটা F5 সেটাতে পরিবর্তন করতে পারবেন। কোম্পানির বিভিন্ন পদে বহাল হতে পারবেন, সেটা থেরি থেকে শুরু। থেরি হচ্ছে ডেপুটি ম্যানেজার হিসেবে, সেখান থেকে শুরু। আর E7 বিষয়ে F2 E7 ভিসা চেঞ্জ করলেও আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন মালিকের সম্মতিপত্র, এবং যদি কোম্পানি দেউলিয়া বা বেতন না দেয় সেক্ষেত্রেও আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন অন্য কোম্পানি থেকে। E7 বিষয়ে পরিবর্তনের যে যোগ্যতা, আমরা হচ্ছে 4 বছর 10 মাস শেষ করে চলে যাওয়ার পরে আবার অনেকে আসে আর কি কমিটি দরকার অথবা স্পেশাল সেফটি মাধ্যমে, অর্থাৎ এদেরকে বয়স বছর হিসেবে ধরায় বিগত 10 বছরের মধ্যে 4 বছরের বেশি E9 ভিসায় ম্যানুফ্যাকচারিং, নির্মাণ, কৃষি ও ফিশারিজ কাজে নিয়োজিত যদি থেকে থাকেন। তবে এর মাঝে শিল্প দুর্ঘটনায় যারা চিকিৎসাধীন ছিলেন অথবা অন্যান্য চিকিৎসাধীন যারা ছিলেন অথবা সাময়িক জীবন বিষয়ে চেঞ্জ করলেও, আমি সাময়িক বললাম কি কারণে, কিছু কিছু এখন যে রুলসটা তৈরি হয়ে গেছে আর কি, জীবন বিষয়ে পরিবর্তন করে যদি আপনি দেশে ফেরত গিয়ে আবার ইপিএস এ আসতে পারবেন। আপনি যদি ইপিএস এ থেকে থাকেন, প্রথমে ইপিএস এ ছিলেন, তারপরে সাময়িক জীবন পরিবর্তন করে আবার দেশে ফেরত গিয়েছেন, আবার আপনি ইপিএস এ আসতে পারবেন। তাই এই সাময়িক জীবন বিষয় চেঞ্জ করলেও আপনি E7 বিষয়ে যে পরিবর্তন করতে পারবেন এই যোগ্যতা হারাবেন। আর অন্যান্য শর্তের মধ্যে বয়স 34, অনেকের একটা বয়স ধারণা আছে, বয়সটা সম্পর্কে একটু পরে বলছি। 2 নম্বর শিক্ষাগত যোগ্যতা, আমি প্রথমে বলছি ইলবান হয়েছে, অর্থাৎ সাধারণ কোম্পানির ক্ষেত্রে E7 এর 2টা বিভাগ আর কি, একটা সাধারণ কোম্পানি, একটা রুট ইন্ডাস্ট্রি যেটাকে কোরিয়ান ভাষায় পুরি সানক বলা হয় আর কি। সেটা 2টার ক্ষেত্রে, প্রথমটা বলছি সাধারণ কোম্পানির ক্ষেত্রে বয়স 34,
শিক্ষাগত যোগ্যতা যেটা 2 বছরের ডিপ্লোমা কলেজ পাশের পর আমাদের এইচএসসির পরে। 3 কোরিয়ান ভাষার টপিক লেভেল 3, টপিক হচ্ছে টেস্ট অফ প্রফিসিয়েন্সি ইন কোরিয়ান। আর হচ্ছে কোরিয়ান আপনার হচ্ছে লেভেল 3, আর হচ্ছে সোশ্যাল ইন্টিগ্রেশন প্রোগ্রাম যেটা সাইথোংা প্রোগ্রাম নামে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ বা কোরিয়ান ভাষায় বলে, ওইটাতে সম্পন্ন করা লেভেল 5 সম্পন্ন করা। 4 গত 1 বছর ন্যূনতম বেতন যদি আপনি আগামী ডিসেম্বরে আপনি অ্যাপ্লাই করতে চান, তাহলে গত বছর ডিসেম্বর থেকে এই ডিসেম্বর পর্যন্ত আপনার ন্যূনতম গড় বেতন 25 লাখের উপরে, এভারেজ গড় মাসিক বেতন। আর হচ্ছে 자격증 টেকনিক্যাল সার্টিফিকেট, যেটা সেটা টেকনিক্যাল সার্টিফিকেটটা কোথায়, এই শব্দগুলো সম্পর্কে বিস্তারিত ভিতরে যাচ্ছে। প্রথমে বয়স সম্পর্কে বলছি। পুরিসানবের ক্ষেত্রে বয়স 39 বছর। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস। কোরিয়ান ভাষায় যে টপিকের কথা বলছিলাম, যেটা ইলবান কোম্পানির ক্ষেত্রে অর্থাৎ সাধারণ কোম্পানির ক্ষেত্রে লেভেল 3, এখানে লেভেল 2 হলেও চলবে। আর গত 1 বছরের ন্যূনতম বেতন প্রায় সেম, এবং সে টেকনিক্যাল সার্টিফিকেটও এখানে লাগবে। বয়সটা সম্পর্কে বলছিলাম যে 35 বছর সবার ধারণা যেটা আছে আর কি, আসলে 35-এর নিচে মিমান কথা উল্লেখ আছে আর কি। 35 মিমান হচ্ছে নিচে। 34 বছর 11 মাস পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর কি। আর হচ্ছে পরিচালকের ক্ষেত্রে 39 বছর 11 মাস আর কি, 40-এর নিচে যেটা। আর শিক্ষাগত যোগ্যতা সনদ, এটা যে আপনি প্রুফনেস কিভাবে দিবেন, যে এরা তো আপনি একটা শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন ইউনিভার্সিটিতে কিনে আনলেই, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি আছে এগুলো এমনিতেই এখন বিক্রি করে আর কি সার্টিফিকেট, এটা প্রুফনেস ওরা দেখতে চায়। এই শিক্ষাগত সনদ কিভাবে সত্যায়ন করবেন? আপনি যদি পুরিসানবের আওতায় হন, সেক্ষেত্রে ইন্টারমিডিয়েট পাস, সেক্ষেত্রে প্রথমে বোর্ড থেকে সত্যায়ন করবেন। আর যদি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাস থেকে শুরু হন, তাহলে প্রথমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার থেকে সত্যায়ন করার পরে শিক্ষা মন্ত্রণালয়, তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয়, এগুলো সত্যায়ন করার পরে আপনি কোরিয়ান দূতাবাস, বাংলাদেশে অবস্থিত যে কোরিয়ান দূতাবাস আছে সেখানে জমা দিবেন অ্যাটাস্টেড করার জন্য। আপনি নিজেও করতে পারবেন অথবা আপনার পরিবর্তে অন্য কাউকে দিয়েও করাইতে পারবেন। সেক্ষেত্রে আপনার সেই সম্পর্ক রিলেশনশিপ হলে বেটার, ভাই অথবা বোন রিলেশনশিপ হলে বেটার, কেননা মন্ত্রণালয় দেখতে চায় আপনার সাথে তার রিলেশনটা কি আর কি। যে আপনার পরিবর্তে এই কাজগুলো করবে তার নামে একটা অথরাইজেশন তৈরি করে কোরিয়া থেকে নোটারি করে আপনাকে পাঠাতে হবে যে আমার পরিবর্তে আমার ভাই অথবা বন্ধু করছেন, তাকে নোটারাইজেশন করে পাঠিয়ে দিতে হবে একটা কাগজ। যদি সব ঠিকঠাক থাকে আশা করি 1 সপ্তাহের মধ্যে আপনারা সত্যিই অ্যাটাস্টেড পেয়ে যাবেন। যদি আপনার এটা ফ্যাক্ট ধরা পড়ে তাহলে ওরা ক্যান্সেল করে দিবে এবং ফোন করবে, আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে তারা আপনাকে ফেরত দিবে আর কি, সত্যায়িত করে। দ্বিতীয় যেটা বলছিলাম, কোরিয়ান ভাষা শিখবেন কোথা থেকে? কোরিয়ান ভাষা এখানে 2টা যোগ্যতা, যে কোনো একটা হলেই হয়, 2টা থাকলে তো মাশাআল্লাহ আরো ভালো। প্রথম কথা হচ্ছে, একটা হচ্ছে টপিক বলছিলাম, টপিকের ফুল মিনিং হচ্ছে টেস্ট অফ প্রফিসিয়েন্সি ইন কোরিয়ান ভাষা হামুবান ইংলিশম। এই কোরিয়ান ভাষার দক্ষতা অর্জনের জন্য আপনি একটা টপিক পরীক্ষা দিতে হয় আর কি। এটা প্রতি বছরে 5 বার অনুষ্ঠিত হয়। আপনি এটা নিজে রেজিস্ট্রেশন করে নিজেই পরীক্ষা দিতে পারেন। পরীক্ষা রবিবারই হয় আর কি, বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে পরীক্ষা হয় আর কি। আর বিস্তারিত www.topic.go.kr ওয়েবসাইটে আপনি খুলে নিতে পারবেন। আর একটা প্রোগ্রাম বলছিলাম সাহেথোংা প্রোগ্রাম, যেটা সোশ্যাল ইন্টিগ্রেশন নামে পরিচিত। এটা কোরিয়ান মিনিস্ট্রি অফ জাস্টিস এবং ইমিগ্রেশনের আওতায় একটা কোর্স। এই কোর্সে সাহেথোংা প্রোগ্রাম হচ্ছে লেভেল 1 থেকে লেভেল 5 পর্যন্ত। লেভেল টেস্ট প্রতি বছর এটা 5 বার হয় আর কি। এই লেভেল টেস্টের মাধ্যমে আপনি লেভেল 5 সম্পন্ন করতে পারবেন, অথবা যে একটা জিনিস আছে যে একবার লেভেল 5 এর ক্ষেত্রে আসলে আমি সময় সম্পর্কে আমি আগেই বলছি আমার 20 মিনিটের মতো সময় লাগবে, তার আগেই শেষ করার চেষ্টা করবো আর কি। লেভেল 1 থেকে লেভেল 5 যদি একটা জিনিস সবার ধারণা আছে, লেভেল 5 এ যদি একবার ফেল করে আরেকবার ক্লাস শুধু সম্পন্ন করলেই 50 আওয়ার যেটা সার্টিফিকেট না দিয়ে তাকে পাস করে দেয় আর কি। তবে যদি সবচেয়ে ভালো হয় আপনি প্রথমবারই পাস করে অথবা দ্বিতীয়বারই পাস করবেন না কেন, পাস করে সার্টিফিকেট অর্জন করা আর কি। বিস্তারিত www.socinet.go.kr ওয়েবসাইটে।
কিছুক্ষণ আগে টেকনিক্যাল সার্টিফিকেটের কথা বলছিলাম আর কি। টেকনিক্যাল সার্টিফিকেট অবশ্যই লাগবে। টেকনিক্যাল সার্টিফিকেট যে কোথা থেকে নেবেন আপনি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ট্রেনিং সার্টিফিকেট করায়, আসলে সেগুলোই কি টেকনিক্যাল সার্টিফিকেট? বিভিন্ন আনসারের আশেপাশে বিভিন্ন ধরনের লিফলেট আমি দেখি অবশ্য, যে টেকনিক্যালি ট্রেনিং করা হয় এগুলো। আসলে মূলত এই কর্তৃক স্বীকৃত বিভিন্ন ভোকেশনাল ট্রেনিংয়ে বিভিন্ন ফ্রি কোর্স আছে, 6 মাস ব্যাপী বা আরও দীর্ঘমেয়াদ ব্যাপী, 6 সপ্তাহ ব্যাপী, এই ধরনের টেকনিক্যাল কোর্স আর কি। এই টেকনিক্যাল কোর্সের মধ্যে বিভিন্ন গাড়ি মেরামত আছে, মেশিন মেরামত আছে, শিপ বিল্ডিং এর উপরে আছে, এয়ারক্রাফটের উপর আছে, মোল্ডিং আছে, মেটাল আছে, ওয়েল্ডিং আছে, ফার্নিচার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, পেইন্টিং, ফিটিং, আরও অন্যান্য এখানে নিচে কোরিয়ান ভাষায় আছে, এগুলো অন্য সময় ডিটেলস বলবো। একটা ধারণা আছে যে E7 বিষয়ে মানে কতজনকে নিয়োগ দিতে পারে আর কি, এটা একটা স্ট্যাটিস্টিক্স, যে 10 থেকে 49 জনের মধ্যে, অর্থাৎ আমি যে এর কথা বলছি বাংলাদেশ থেকে প্রায় সবাই ম্যানুফ্যাকচারিং, ঝেঝু আবার কি ম্যানুফ্যাকচারিং, 10 থেকে 49 জনে একজন, 50 থেকে 149 জনে 2 জন, 150 থেকে 299 জনের মধ্যে 3 জন, 300 থেকে 499 এর মধ্যে 4 জন, 500 জনের উপরে 5 জন। একটা কোম্পানিতে বিভিন্ন লাইসেন্স থাকে, এটা সবাই হয়তো জানেন। এটা একটা লোক নিয়োগের জন্য একটা মালিকের 2-3টা লাইসেন্স থাকে। এক লাইসেন্সের আওতায় ওই কোম্পানিতে কমপক্ষে কোরিয়ান 5 জন থাকতে হবে যদি আপনি E7 বিষয়ে একজনকে নিয়োগ দিতে চান কমপক্ষে। এবং কিভাবে সে দেখাবে, সেটা মালিক দেখাবে আর কি। 5 জন তার আওতায় আছে একটি লাইসেন্স, একটি লাইসেন্সের আওতায় 5 জন কোরিয়ান। আবেদনটা করবেন কোথায়? আপনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানি কোন ইমিগ্রেশনের আওতায় সেই ইমিগ্রেশনে আবেদন করবেন। আবেদনের সময় কি কি ডকুমেন্ট জমা দিবেন? পাসপোর্ট, এলিয়েন কার্ড, সার্ভিস চার্জ 1,30,000 ওয়ান, পাসপোর্ট সাইজ ছবি 1 কপি, টেকনিক্যাল সার্টিফিকেট যেটা যেটা বললাম, শ্রম চুক্তিপত্র, যে সত্যায়িত শিক্ষা সনদ আপনি গ্রহণ করলেন সেটা, কোরিয়ান ভাষা শিক্ষা সনদ যেগুলো আপনি অর্জন করেছেন, এই গত 1 বছরে যে আপনি বেতন পাইছেন সেটার পরিশোধ, ইনকাম যে ট্যাক্স পরিশোধ আছে সেটা একটা কপি দেখাতে হবে। আপনি নিজেও সংগ্রহ করতে পারবেন অথবা মালিক সংগ্রহ করে দিতে পারবেন। মালিকের রেফারেন্স ফর্ম এবং আপনার খোয়ং বোম যেটা শ্রম বিমার কপি তাকে দিতে হবে আর কি, যে সেই বিমার আওতায় মালিক সংগ্রহ করে দিবে। আর এই সবগুলো করার পরে একটা একত্রিতকরণ ফর্ম আর কি, থংআপ সিনচংস, এটা অ্যাপ্লিকেশনে জমা দিতে হবে আর কি। এটা হচ্ছে আবেদন করার জন্য যেসব ডকুমেন্ট লাগে। এটা হচ্ছে E7 ভিসার সম্পর্কে আমি বললাম আর কি, E9 থেকে কিভাবে E7 ভিসা করবেন। সম্পূর্ণ বিষয়টা হচ্ছে কি মালিকের এক্টার, এখানে মালিকের সাহায্য লাগে আর কি। সবাই চেষ্টা করবেন মালিক যেন আপনাকে চায় যে এই কর্মীটাকে আমি রাখবো আর কি, এবং এই কর্মী আমার দরকার, এই কর্মীটা সব ভালো কাজ পারে, সবসময় আমার কাছে থাকবে। আবার আপনি E9 থেকে যে আপনি আবার আসতে পারবেন গিয়ে, এটা নিশ্চয়ই তো খুবই আছে, আবার নেইও আর কি। কমিটেড হিসেবে থাকলে আপনি আসতে পারছেন, বা কোরিয়াতে যদি অকারেন্স করে থাকেন সেটার জন্য আপনি আসতে পারবেন না আর কি। যদি আপনি এইখানে বৈধভাবেই যদি E9 থেকে E7 বা F2 ভিসায় পরিবর্তন করতে পারেন সেটা আপনারও লাভ, এবং আপনার ফ্যামিলিও আসতে পারবেন, ফ্যামিলি ছেড়ে থাকতে হবে না। তারপরে ভালো টাকা পয়সার বেতনের যেটা আছে আর কি, এটাও ভালো ইনকাম করতে পারবেন। এখন F2 ভিসা আর কি, F2 ভিসার যে E9 থেকে F2 ভিসা পরিবর্তন শুরু হয়েছে 2008 সালে জানুয়ারি মাস থেকে। এই ভিসার যে অ্যাপ্লিকেশন করার সময় যে সকল ডকুমেন্ট বা যে শর্তগুলো লাগে তা E7 ভিসার সাথে কিছুটা সাদৃশ্য আছে। তবে কোরিয়ান কতজন ব্যক্তি লাগবে, শিক্ষাগত যোগ্যতা কত দূর থাকতে হবে, কোম্পানির রুট ইন্ডাস্ট্রি কিনা, সেগুলো বাধ্যবাধকতা নেই আর কি। আসুন জেনে দেই F2 ভিসা পরিবর্তনের যে যোগ্যতা। E9 ভিসায় 4 বছরের বেশি ম্যানুফ্যাকচারিং, নির্মাণ, কৃষি অথবা ফিশারিজ চাষের, মাছ চাষের কাজে নিয়োজিত যদি থেকে থাকেন। বাৎসরিক বেতন 3,20 লাখ ওয়ান হতে হবে, মাসিক প্রায় 26 লাখ ওয়ানের উপরে, সেটা হচ্ছে টেকনিক্যাল সার্টিফিকেট থাকার সত্ত্বে। কোরিয়াতে যে কোনো খাতে 2 কোটি ওয়ান থাকতে হবে গত 1 বছরে, আপনি রিয়েল এস্টেট খাতেই হোক অথবা আপনার অ্যাকাউন্টেই হোক, যে কোনো খাতে 2 কোটি ওয়ান থাকতে হবে। আর কোরিয়ান ভাষা টপিক লেভেল 3 আর যে সাইথংআ প্রোগ্রাম E7 এ যেটা লাগে এটাও এখানেই লাগে। F2 বিষয়ে আবেদন করার সময় কি কি ডকুমেন্ট জমা দিবেন এই বিষয়ে কিছুটা সাদৃশ্য আগেই বলেছিলাম E7 ভিসার সাথে। তবে এলিয়েন কার্ড, পাসপোর্ট, সার্ভিস চার্জ 1,30,000 ওয়ান,
পাসপোর্ট সাইজ ছবি, টেকনিক্যাল সার্টিফিকেট, শিক্ষাগত সনদ, শ্রম চুক্তিপত্র। এখানে যে আলাদাটা সেটা হচ্ছে 2 কোটি ওয়ানের যে ব্যালেন্স প্রুফনেস অথবা রিয়েল এস্টেট কোম্পানির সাথে হওয়া চুক্তিপত্র সেটা দেখাইতে হবে আপনাকে। কোরিয়ান ভাষার সনদ, ইনকাম ট্যাক্স পরিশোধের রসিদ আর থোঙাপ সিনচংসদের একত্রিতকরণ ফর্ম। আমার সেহেতু আমি এখান থেকে স্টুডেন্ট বিষয়ও পরিবর্তন করা যায়, তবে E9 থেকে নয়। E9 থাকাকালীন সময়ে দুটো বিষয় শুধু পরিবর্তন করতে পারবেন, শুধুমাত্র E7 এবং F2। যেহেতু সময় স্বল্পতার কারণে আমি স্টুডেন্ট বিষয়ে কথা বলতে চেয়েছিলাম, এটা ক্যান্সেল করে দিচ্ছি। E9 থেকে E7 এবং F2 ভিসা আসলে সম্পূর্ণ নির্ভর করবে আপনার যোগ্যতা এবং মালিকের সহযোগিতা এবং মালিক যদি চায়। আপনি স্টুডেন্ট ভিসা বলেন না কেন? অনেকে তো আমাদের মাস্টার্স আছে। 5 মিনিট বলেন। আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম স্টুডেন্ট ভিসা সম্পর্কে, E9 এ যারা আছে অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আছে, যারা একটা সময় চিন্তা ভাবনা করে আর কি আমি স্টুডেন্ট ভিসায় যেতে চাই, বা 2 বছর 3 বছর পর একটা টাকা ইনকাম করার পরে মনে করে যে আমি আবার পড়ালেখা করতে চাই। সেক্ষেত্রে স্টুডেন্ট ভিসা আর কি, স্টুডেন্ট ভিসা দুইটা ক্যাটাগরি এখানে, D4 ভিসা এবং D2 ভিসা। D4 ভিসা হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, আর D2 হচ্ছে আন্ডারগ্রাজুয়েট গ্রাজুয়েট পিএইচডি প্রোগ্রামের জন্য। তো অন্যান্য ভিসাগুলো থেকে এই ভিসাগুলো তো কোরিয়া থেকে চেঞ্জ করা যায়, কিন্তু E9 থেকে পারা যায় না কোরিয়া থেকে। যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই আপনি কোনো ইউনিভার্সিটির মাধ্যমে অ্যাডমিশন সার্টিফিকেট নিয়ে দেশে ফেরত গিয়ে, অর্থাৎ E9 ক্যান্সেল করে আবার বাংলাদেশে দূতাবাসে উপস্থিত, দূতাবাস যে আছে কোরিয়ান এম্বাসি যেখানে আছে বাংলাদেশে, তাদের মাধ্যমে ভিসার অ্যাপ্লিকেশন করে ভিসা পেয়ে আপনি আবার কোরিয়াতে প্রবেশ করতে পারবেন স্টুডেন্ট ভিসা হিসাবে। আমাদের পরিচিত একজন মারুফ আহমেদ ইফতি, আমি এর আগেও বলেছিলাম, উনি এখন সানি কোরিয়া ইউনিভার্সিটিতে ইনচনে, উনি 4 বছর কোরিয়াতে ছিলেন। 4 বছর কোরিয়াতে থাকার পরে একটা প্রফেসরের সাথে লিঙ্ক করে প্রফেসর ফান্ডে কোরিয়াতে আবার আসছেন স্টুডেন্ট বিষয়। ওনারও সেম E9 ক্যান্সেল করে যেতে হয়েছে, একটা অ্যাডমিশন ফর্ম কালেকশন করে তারপরে বাংলাদেশ এম্বাসিতে তাকে ভিসার জন্য অ্যাপ্লাই করছে। কিছুটা হ্যাঙ্গিং অবস্থায় করছে, তাকে জিজ্ঞেস করছে কেন চেঞ্জ করলেন, তার একটাই জবাব ছিল যে আমি আবার পড়তে চাই, আমার মেধা আছে, আমি এটা কাজে লাগাতে চাই। কিন্তু আপনারা অনেকে চিন্তা ভাবনা করতে পারেন যে আমি E9 5 বছর শেষ করে আবার আসবো, পাবেন না ভিসা। এই কারণে কোরিয়ানদের চিন্তা ভাবনা যে থাকে যে ও শেষ করে আসছে, ও গিয়ে পড়ালেখা করবে না, ও গিয়ে আবার কাজ করবে। কিন্তু আপনি যদি এখানে চিন্তা ভাবনা একটা, ওটা তখন চিন্তা ভাবনা করবে যে 4 বছর শেষ করে বা 3 বছর ক্যান্সেল করে যখন ছেলেটা আসছে, তার মানে ওর পড়ালেখার চিন্তা ভাবনা আছে, তখন ভিসাটা দেওয়ার প্রবণতাটা বেশি। ভিসাটা সম্পূর্ণ নির্ভর করে কোরিয়ান দূতাবাসের উপরে। তবে এই ঝুঁকিটা বললাম, আপনি আসতেও পারবেন আর নাও আসতে পারেন ক্যান্সেল করে যদি যান। আপনি যদি ঝুঁকিটা নিতে প্রস্তুত কিনা সেটা আপনি ভেবে দেখবেন আর কি। আর তো ঝুঁকিটা কম থাকে যদি আপনি একটা গভর্নমেন্ট স্কলারশিপ পান, এটাকে কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ বলে আর কি, KGSP প্রোগ্রাম। এটা আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট প্রোগ্রাম দুটাই দেয় আর কি, বাংলাদেশ থেকেও খুবই কম সংখ্যক আর কি। KGSP প্রোগ্রাম সম্পর্কে বলি, কোরিয়ান সরকার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে প্রতি বছর 66টা দেশ থেকে 150 জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়ে থাকে, আর গ্রাজুয়েট প্রোগ্রামে 166টা দেশ থেকে 850 জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। যেটা শিক্ষাবৃত্তিটা হচ্ছে তার ফুল টিউশন ফি মাফ, তারপরে এখানে প্রতি মাসে সে একটা স্টাইপেন্ড পাবে, যেটা 8 লাখ ওয়ান, আর হচ্ছে গ্রাজুয়েট প্রোগ্রামে 9 লাখ, আর আন্ডার গ্রাজুয়েটে 8 লাখ ওয়ান। বাংলাদেশ থেকে আসলে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম মাত্র 2 থেকে 3 জন নেয় আর কি। আর রেজাল্ট A+ SSC-তে মাস্ট থাকতেই হবে, তাছাড়া সিলেকশনই বাদ দিয়ে যাবেন। গ্রাজুয়েট প্রোগ্রামে 15 থেকে 17 জন আসে। গ্রাজুয়েট প্রোগ্রামের মধ্যে মাস্টার্স এবং PhD অন্তর্ভুক্ত আর কি। এই দুটো প্রোগ্রামের জন্য 15 থেকে 17 জন প্রতি বছর আসে কি। আবেদনের সময় আসলে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম সেপ্টেম্বর থেকে অক্টোবর, গ্রাজুয়েট প্রোগ্রাম হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চ। এটা আবেদনের স্থান বাংলাদেশ অবস্থিত কোরিয়ান দূতাবাস অথবা সরাসরি ইউনিভার্সিটির মাধ্যমে কন্ট্যাক্ট করে আপনি আসতে পারবেন। এটা হচ্ছে আগে ছিল না, আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করে বর্তমানে চালু করছে, এই বছর থেকে ইউনিভার্সিটির মাধ্যমে করা যাবে। আর যেটা একটা জিনিস হচ্ছে প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করে আর কি। কোরিয়াতে প্রফেসরদের অনেক ফান্ড আছে, এই ফান্ড থেকে আপনি প্রফেসরদের সাথে কন্ট্যাক্ট করে আপনি
প্রফেসর 7 লাখ, 8 লাখ, 9 লাখ, 10 লাখ এরকম কিছু একটা পরিমাণ দেয়, এবং তার ল্যাবে কাজ করার জন্য কিছু বাংলাদেশি হোক বা অন্য কোনো দেশি তারা পিএইচডি মাস্টার্স অথবা আন্ডারগ্রেডে নেই, পিএইচডি এবং মাস্টার্সের জন্য আর কি। তো এখন যে জিনিসটা এটা খোঁজে, তো আপনি প্রফেসরদেরকে প্রত্যেক ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে প্রফেসরদের কোন ডিপার্টমেন্টে কোন মেজরে পড়তে চান সেই মেজরে গিয়ে প্রফেসরদেরকে খুঁজে তাদেরকে মেইল করবেন যে আপনার তার বায়োডাটাগুলো দেখবেন সে কি কোন কাজ করে আর কি, সেই কাজগুলো করার সেই কাজের সাথে আপনার মেজরের সাদৃশ্য আছে কিনা সেগুলো দেখার পরে আপনি তাকে মেইল করবেন যে আমি পড়তে চাই, আমি এই যোগ্যতা আছে। তবে একটা জিনিস বলে রাখি, কোরিয়ান ভাষার টপিক লেভেল 3 অথবা আইএস টোফেল ট্রাই অবশ্যই থাকতে হবে। এটা না থাকলে আপনি কোনো স্কলারশিপে পাবেন না কোরিয়াতে। আর নিজের টাকা দিয়ে কোরিয়াতে পড়ালেখা মানে সম্ভবই নয়, এটা অনেক অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি আর কি এখানে। তো প্রফেসরদের সাথে কন্ট্যাক্ট করার পরে আপনি ইউনিভার্সিটিতে 2টা সেমিস্টারে অ্যাপ্লাই হয় আর কি। একটা হচ্ছে বর্তমানে একটা আছে আর কি, একটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরে একটা স্প্রিং সেমিস্টার, আর হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চ অনলাইন প্রোগ্রামে। 2টার সময় 2টা অ্যাপ্লিকেশন হয়, অনলাইন অ্যাপ্লিকেশন করবেন, তারপরে আপনার কাগজপত্রগুলো নিজে গিয়েও দিয়ে আসতে পারবেন অথবা দেশ থেকেও পাঠাইতে পারবেন। তারপরে তারা ইন্টারভিউ নেবে, যদি টিকেন তাহলে তাকে আপনাকে অ্যাডমিশন দিয়ে দিবে। অ্যাডমিশন দেওয়ার সময় তাকে আপনাকে অ্যাডমিশন সার্টিফিকেট দেবে, সেই অ্যাডমিশন সার্টিফিকেট নিয়ে ইমিগ্রেশনে গিয়ে আপনি ক্যান্সেল করে বাংলাদেশে যাবেন। বাংলাদেশ থেকে কোরিয়ান দূতাবাসে সকল ডকুমেন্ট দেওয়ার পরে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। যদি তারা অনুপ্রুত হয় তাহলে দিবে, আর না হয় তাহলে আপনাকে না বলে দিবে। এই হচ্ছে স্টুডেন্ট ভিসায় কীভাবে আসতে পারবেন। তবে E9 থেকে নয়, আপনি E9 ক্যান্সেল করে E9 থেকে শুধুমাত্র পরিবর্তন করতে পারবেন শুধুমাত্র E7 ভিসা এবং F2 ভিসা। আর সম্পূর্ণ এটা নির্ভর করবে আপনার যোগ্যতা এবং এই মালিকদের F2 এবং E7 ভিসা মালিকদের চাওয়া পাওয়ার উপরে। তো এটা সবার সঙ্গে মালিকের সাথে সুসম্পর্ক বজায় রেখে সবসময় কাজ করবেন এবং নিরাপদভাবে কাজ করবেন, এই আশাবাদ। একটা সেকেন্ড, E7 থেকে কি স্টুডেন্ট ভিসায় আসতে পারে? E7 থেকে সরাসরি? হ্যাঁ, E7 থেকে সরাসরি চেঞ্জ করতে পারবে এখান থেকেই, এখানে অর্থাৎ চেঞ্জ করতে পারে কি এখান থেকে সে এলিয়েন কার্ড পাবে। E9 থেকে এলিয়েন কার্ড পাবে না, E9 থেকে নিয়ম নেই, E9 থেকে অবশ্যই তাকে চেঞ্জ করে দিতে হবে। ওকে।